আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর আমার গণিত অঙ্ক বইয়ের পঞ্চম শ্রেণীর আমার গণিত অঙ্ক বইয়ের পৃষ্ঠা 151 নাম্বার পেজের অঙ্কগুলো আমরা করব টাকা পয়সা। এই টাকা পয়সার অঙ্কগুলো করতে গেলে মানে অর্থাৎ দশমিক দিয়ে আমাদের এখানে বোঝানো রয়েছে। তো ভালো করে দেখো, তোমাদের যা বুঝিয়ে দেবো এই অঙ্কগুলো তোমরা যদি একবার বুঝে যাও এইভাবে, তাহলে কিন্তু ভবিষ্যতে খুব ভালোভাবে তোমরা এই দশমিকের অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো চলো আজকে আমরা শুরু করে দিচ্ছি। দেখো বলেছে 151 পেজে রয়েছে 6.30 টাকা। তো আমরা একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিচ্ছি, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু যে ছোট ছোট জিনিস মিস করে যাবে, তাতে তোমাদের ভবিষ্যতে বা পরবর্তী অঙ্কগুলো বুঝতে কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, তো এখানে 6.30 টাকা রয়েছে। তারপরে দেখো এখানে বলেছে কত টাকা কত পয়সা, মানে এই যে 6.30 টাকা রয়েছে, তো এটা সমান কত টাকা কত পয়সা। তো দশমিক বিন্দুর বাম সাইডে টাকা হবে, তাহলে দশমিক বিন্দু বাম সাইডে এটা কত 6, তাহলে 6 টাকা। আর দশমিক বিন্দুর ডান সাইডে এটা পয়সা হবে। ঠিক আছে, ভালো করে দেখো, দশমিক বিন্দুর বাম সাইডে টাকা আর দশমিক বিন্দুর বাম সাইডে পয়সা। তাহলে এখানে 6.30 টাকা রয়েছে। দশমিক বিন্দু দিলে টাকায় লিখতে হয়, কিন্তু এটা মানে আমরা কিভাবে লিখবো সেটা এই অঙ্কে 191 নম্বর পেজে আমরা করব। তাহলে 6 টাকা, তাহলে এটা বাম পাশে, তাহলে লিখবো 6 টাকা। 6 টাকা এটা 30 পয়সা, 30 পয়সা। ঠিক আছে, 6 টাকা 30 পয়সা। এখানে দেখো একটা জিনিস, এই অঙ্কটা করে তারপরে আমি আবার এই অঙ্কটা যাচ্ছি, এই জন্য বলেছি স্কিপ করবে না, সুন্দরভাবে বোঝাচ্ছি, ভালো করে দেখো। 6 মানে 6.03 টাকা রয়েছে, তাহলে এটা পয়েন্টের বাম সাইডে বলেছিলাম টাকা, তাহলে এটা 6 টাকা লিখবো। ঠিক আছে, এবার 0.03 তার মানে কি, এটা কি 3 টাকা, এটা কি 3 টাকা নাকি সরি এটা কি 30 টাকা 30 পয়সা নাকি 3 পয়সা। তাহলে দেখো এখানে কিন্তু 3 শূন্য 30 হয়েছে, আর এখানে কিন্তু 0.3 মানে 3 পয়সা, কিন্তু এটা হবে 3 পয়সা। ঠিক আছে, আর এটা 30। এবার একটু ঘটনা যেটা বলছিলাম, এই জন্য বলে যে রিসিভ করবে না। দেখো এটা কিন্তু পয়েন্টের উপরে শূন্য দাম নেই, তাহলে আমি এটা কেটে দিচ্ছি। ধরো আমি কেটে দিলাম। এরকম অনেক অঙ্কে তোমরা সামনে ফেস করতে হবে, এরকম আসবে 6.3 টাকা, তাহলে 6.3 টাকা, তাহলে 6.3 টাকা মানে কি, 6 টাকা 3 পয়সা না এটা 30 পয়সা। এটা কিন্তু 0.3 মানে 30 হবে, পয়েন্টের উপরে শূন্য দাম নেই। কিন্তু যদি বলে 3 পয়সা লেখো, তাহলে 6.03 লিখতে হবে কিন্তু। ঠিক আছে, এই জন্য বললাম স্কিপ করবে না। তাহলে এটা কিন্তু 6.3 নয়, 6.30 হবে, মানে 6 টাকা 30 পয়সা। আর এটা 6 টাকা 3 পয়সা লিখতে গেলে 6.03 লিখতে হবে। তাহলে এই জন্য বুঝিয়ে দিলাম, এই কথাটাই বলার ছিল। দেখো এবার তোমরা সবই পারবে। 15.51 টাকা রয়েছে, তার মানে এটা টাকা এটা পয়সা, তাহলে 15 টাকা 51 পয়সা, তাহলে আমরা লিখবো 15 টাকা 51 পয়সা। তারপরে দেখো রয়েছে 51 টাকা 15 পয়সা, তাহলে 51 আমি দশমিকের বাম সাইডে লিখলাম, 15 পয়সা রয়েছে, তাহলে 15 পয়সা। কিন্তু দশমিক বিন্দু হিসাবে পয়সা লেখা হয় না, টাকা লেখা হয়। ঠিক আছে, একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধাই হবে না। 80 টাকা 8 পয়সা, এইটা ভালো করে দেখো, 80 টাকা 8 পয়সা কিন্তু। তাহলে আমি 80 টাকা, এই যদি এখানে 8 দিয়ে দিই হলো না, কিন্তু 8 পয়সা মানে কিন্তু 8, এই 8 পয়সা। ঠিক আছে, বোঝা গেল, যেটা একটু আগে বলেছিলাম, এই অঙ্কে বলেছিলাম, এই যে এটা কিন্তু 6 টাকা 3 পয়সা। ঠিক আছে, আর এটা কিন্তু 6.3 মানে 6 টাকা 30 পয়সা। ঠিক আছে, তো আবার দেখো আমরা চলে আসি, 14 টাকা 40 রয়েছে, তাহলে 14 টাকা এই যে 40 পয়সা, তার মানে টাকা হিসেবে লিখলাম। ঠিক আছে, এবার যদি আমি শূন্য দশমিক পরে শূন্য কেটে দিই, দাম নেই, তাহলে কি 4 হয়ে গেল না, এটা কিন্তু 14.4 মানে 14 টাকা 40 পয়সা। তারপরে দেখো তারপরের অঙ্কটা 210.8, তার মানে কি 8 মানে কি, 8 মানে 8 পয়সা না, 210 টাকা 80 পয়সা হবে। তাহলে 210 টাকা 80 পয়সা, যদি 8 হতো তাহলে 08 হতো। তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আবার ভিডিওটা দেখো, এবং যদি না বুঝতে পারো কমেন্ট করবে, আমরা আবার সুন্দর করে তোমাদের সেই জায়গাটাই বুঝিয়ে দেবো। তো আমাদের এটা কিন্তু 151 পেজ হয়ে গেল, যাচ্ছি নেক্সট পেজে। তারপরে দেখো 152 পেজে আমরা চলে যাচ্ছি। 152 পেজের এক দাগ দেখো করা রয়েছে, আমরা 2 দাগ থেকে করব। 2 দাগ থেকে বলেছে সম্পা দোকান থেকে 25 টাকা 50 পয়সা দামের খাতা, 5 টাকা 50 পয়সার পেন এবং 120 টাকা 50 পয়সার বই কিনলো। সম্পা মোট কত টাকার জিনিস কিনলো, তাহলে মোট কত টাকার জিনিস কিনলো মানে কি বলেছে, মোট কত টাকা মানে যোগ করতে হবে। তাহলে সম্পা দোকান থেকে খাতা কিনলো কত টাকা, 25 টাকা 50 পয়সা, 25 টাকা 50 পয়সা। ঠিক আছে, এবার বলেছে পেন কিনলো, পেন, তাহলে পেন কিনলো 5 টাকা 50.50। একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, দশমিকগুলো কিন্তু একদম তলে তলে রাখতে হবে। ঠিক আছে, আর বই কিনলো 120 টাকা 50 পয়সা, তাহলে 120 টাকা 50 পয়সা। এই অঙ্কগুলো কিন্তু একটাই জিনিস, দশমিক বিন্দু যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু দশমিক বিন্দু একদম লাইনে রাখতে হবে। ঠিক আছে, তো এইটা না মানলে কিন্তু হবে না, বোঝা গেল।
তাহলে এবার আমরা উত্তর এখানে লিখবো, উত্তর লেখার মতো শম্পা মোট জিনিস কিনলো কত টাকা দেখি। তাহলে 0 0 0, 3 5 15, 5 হাতে 1, 5 আর 5 10 আর 1 11, হাতে 1 2 2 4 5, হাতে কিছু নেই 1, তাহলে 151 টাকা 50 পয়সা। তাহলে উত্তর হয়ে গেল এটা। এটা কিন্তু 151 টাকা 5 নয়, 151 টাকা 50 পয়সা, ঠিক আছে, যেটা আগেই বললাম, একটু আগে বললাম। যারা স্কিপ করনি তারা বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো তারপরে 3 দাগটা কিন্তু করে দেওয়া রয়েছে, তাও আমরা চলে যাবো 4 দাগটা। অর্ধেক করা না, আশা করি তোমরা পারবে, তাও আমরা দেখছি। ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে এত টাকা চুরি, এত টাকার বাসি কিনলো, এত টাকা দিয়ে নাগরদোলা চললো, ঝর্ণা কত টাকা ফেরত আনলো। তাহলে মোট খরচ এখানে বলেছে, মোট খরচ কত করলো সেটা আমরা দেখব। তাহলে মোট খরচ করলো লেখা আছে এখানে 20 টাকা 50 পয়সা। এটা মানে এটা তো এখানে লেখা আছে এত টাকা চুরি দিয়ে আমরা এটা লিখতে পারি, কিন্তু ওরা লিখেই রেখেছে মোট খরচ করলো, ঠিক আছে। এটা কিন্তু এখানে লিখলে ভালো হতো। তো দেখো আমরা করছি, দেখো এত টাকা চুরি কিনেছে, তারপরে কিনেছে 10 টাকার বাসি। 10 টাকা কিন্তু এই যে হবে, 10 টাকা পিছনে দুটো শূন্য হবে, হ্যাঁ, 10 টাকার বাসি আর 6 টাকা দিয়ে নাগরদোলা, 6 টাকা নাগরদোলা, ঠিক আছে। এই যে, তাহলে আমরা যদি এখানে মোট খরচটা এখানে লিখতাম ভালো হতো, কিন্তু বইতে লিখে দিয়েছে ওরকম। দেখ চলো তাহলে আমরা কত টাকা কত পয়সা লিখি। তাহলে 0 করতে 0, 5 করতে 5, দশমিক বিন্দু নিচে দশমিক বিন্দু, 6 করতে 6, 2 রেখে 3। তাহলে মোট খরচ করলো 36 টাকা 50 পয়সা, ঠিক আছে। তাহলে ফেরত আনলো কত, তাহলে দেখো ফেরত আনলো লিখবো, ফেরত আনলো। তাহলে কত টাকা নিয়ে গেছিলো, 100 টাকা। তাহলে 100 টাকা থেকে তো এই যে টাকা হয়েছে সেটা বাদ যাবে। তাহলে কত টাকা দেখো, তাও লেখে নিই, আমরা লিখছি না আর কি করা যাবে, ও লেখে নিই 36.50, বিয়োগ দিয়ে দেবো। আশা করি তোমরা বিয়োগ পারো। 0 করতে 0, 5 আর কত হলে 10 হয়, 5 হলে হাতে 1, 4 7 আর কত হলে 10 হয়, 3 হলে হাতে 1, 4 আর কত হলে 10 হয়, 6 হলে হাতে 1, মিলে গেল 0, 63 টাকা 50 পয়সা। তাহলে আমরা লিখবো, উত্তর লিখবো কি, ঝর্ণা কত টাকা ফেরত আনলো। ঝর্ণা, উত্তর এখানেই করে দিচ্ছি, ঝর্ণা ফেরত আনলো এত টাকা, হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো বলেছে 5 দাগ, সানিয়া 150 টাকা 50 পয়সার এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে এত টাকায় বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেলো। তো দেখো আমরা আগে অঙ্কটা বুঝে নিই। আমরা কোনো কিছু বোঝার আগে স্কিপ করবে না, এই জন্য কিন্তু বুঝতে পারবে না। কোনো কিছু বোঝার আগে যদি বড় সংখ্যা না পারি তাহলে ছোট সংখ্যা দিয়ে করি। মনে করো সানিয়া 1 টাকায় এক ঝুড়ি আম করলো, 1 টাকায় কিনেছে, 1 টাকায় কিনলো, ঠিক আছে, কিনলো কত 1 টাকায়, আর বেচেছে মনে করো 3 টাকায়, 3 টাকা বেচলো, ঠিক আছে, লাভ কত হলো। তাহলে এই বেচা দাম তো বেশি, ঠিক আছে, তাহলে যেটা বেশি বেচলো বেশি, তাহলে 3 থেকে 1 আমরা বিয়োগ দিলাম, তাহলে 2 টাকা, 2 টাকা লাভ করলো। তো ঠিক তেমনই আমরা এইভাবে অঙ্ক করবো, ঠিক আছে। তো দেখো আমরা এখানে করলাম, সানিয়া আম বিক্রি করলো কত টাকায় বিক্রি করলো, 175 টাকা, 175 টাকা, ঠিক আছে। আর সানিয়া আম কিনলো, সানিয়া আম কিনলো কত টাকা, 150 টাকা 50 পয়সা, তাহলে 150.50, ঠিক আছে, বিয়োগ দেবো, দিয়ে লাভ, সানিয়া লাভ করলো, সানিয়া লাভ করলো কত দেখি। 0 করতে 0, 5 আর কত হলে 10 হয়, 5 হলে হাতে 1, 1 আর কত হলে 5 হয়, 4 হলে হাতে কিছু নেই, 5 আর কত হলে 7 হয়, 2 হলে 1 আর 1 মিলে গেল 0, তাহলে 24 টাকা 50 পয়সা সে লাভ করলো, তাহলে এটা অ্যান্সার, ঠিক আছে। তো দেখো 6 দাগ বলেছে, রবি 50 টাকা 30 মিনিট, সরি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল, টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো, কত দৈর্ঘ্যের ফিতা পড়ে রইলো। ওই সেই একদম ইজি, সেই বই কেনার মতো, ঠিক আছে। তো দেখো আমরা 6 দাগে করছি। তাহলে টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে এত, কত দৈর্ঘ্যের ফিতা কাটলো, তাহলে টুকরো দুটোর দৈর্ঘ্য আমরা যোগ করব। তাহলে প্রথম টুকরোর দৈর্ঘ্য, প্রথম টুকরোর দৈর্ঘ্য যেন ফিতার দিতে পারো, ফিতার, ঠিক আছে, ফিতার প্রথম টুকরোর দৈর্ঘ্য, ফিতার প্রথম টুকরোর দৈর্ঘ্য 10.20 মিটার, ঠিক আছে, এবং দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত, দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য বলেছে 11.30 মিটার, তাহলে 11.30 মিটার। তাহলে এই দুটো যোগ করলে আমরা কিন্তু কি পেয়ে যাব, কত দৈর্ঘ্য, মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো। তাহলে রবি
মোট ফিতা কাটলো, দেখি শূন্য করতে শূন্য, 3 আর 2 5, 1 করতে 1, 1 আর 1 2, তাহলে 21.50 মিটার। ঠিক আছে, এই কাটলো। এবার বলেছে কত দৈর্ঘ্যের ফিতা পড়ে রইলো, তাহলে মোট যে ফিতার দৈর্ঘ্য তার থেকে কেটে নেব যে অংশটা, সেটা পড়ে থাকবে। তাহলে আমরা লিখছি রবির মোট ফিতার দৈর্ঘ্য কত বলেছে, 50.30 মিটার। রবি মোট ফিতা কাটলো, ফিতা কাটলো, তাহলে 21.50, 21.50 আমরা বিয়োগ করব, দেখি কত হয়। শূন্য কত শূন্য, 5 আর কত হলে 13 হয়, 8 হলে হাতে 1, 2 আর কত হলে 8, 2 আর কত 10 হয়, 8 হলে হাতে 1, 2 আর 3 আর কত হলে 5 হয়, 2 হলে, তাহলে এই যে 28.80 বেরোলো, এটা কিন্তু কি কত ফিতা, তাহলে ফিতা পড়ে ফিতা পড়ে রইলো, ফিতা পড়ে রইল 28.80 মিটার, এটাই উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। হুম, 7 দাগের অঙ্কটা ভালো করে দেখো, আমরা এই জন্য বলে দিই যে অঙ্ক কোনগুলো বিশেষ ইম্পর্টেন্ট। অঙ্ক সব অঙ্ক ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে বিশেষ বিশেষ কয়েকটা অঙ্ক রয়েছে যেগুলো পরীক্ষায় আসে বারবারই, তার মধ্যে একটুখানি ঘোট পেজ থাকেই। তো এই অঙ্কটা কিন্তু বারবারই আসবে। এখানে এই অঙ্কটা সোজা। 7 দাগের অঙ্কটা দেখো, যে বলেছে যে 14.09 মিটার লম্বা বাঁশে 4.2 মিটার, 4.2 মিটার কাদায় এবং 3.1 মিটার জলে। এখানে 4.2 মানে 20। হ্যাঁ, যাই হোক, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে আর জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে। তাহলে এই জল কাদা এবং বাঁশ এই নিয়ে কিন্তু সমস্ত উপর ক্লাসের সমস্ত বিষয়ে কিন্তু অঙ্কটা রয়েছে। তো আমরা ছোট্ট একটা তোমাদের ছবি আঁকাই। মনে করো 14.09 মিটার লম্বা বাঁশ। তো তো এখানে একটা বাঁশটা আমি আঁকাই, মনে করো এটা একটা বাঁশ। ঠিক আছে, ছবি অত করতে যাচ্ছি না, করতে গেলে অনেক দীর্ঘ বড় হয়ে যাবে। তো এই বাঁশটার মনে করো এত রকম জল কাদায় রয়েছে, এটা কাদা, এটা কাদা অংশ। ঠিক আছে, এটা কাদা অংশ। তো কাদা অংশ তোমার রয়েছে 4.20 মিটার কাদায়, 4 মিটার এটা কাদায়। তাহলে এটা ঢোকানো রয়েছে কাদার মধ্যে, এই যে 4.20 ঢোকানো রয়েছে, পোতা রয়েছে। আর জলে রয়েছে কত, জলে রয়েছে কত বলছে 3.01 মিটার জলে। তাহলে এখানে জল মনে করো, এখানে হালকা। ঠিক আছে, এটা জল, এটা কিন্তু কাদা। ঠিক আছে, তাহলে কত বলেছে 3.01, তাহলে 3.01 মিটার কি জল। তাহলে এইটা জলে, এইটুকু জলে, এইটুকু অংশ জল, ভালো করে দেখো, এটা জল আর এইটা কাদা, এটা কাদা। তার বলেছে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে। তাহলে এখান থেকে এই অবধি কতটা, তাহলে এই অংশটা আর এই অংশটা আমরা যদি যোগ করব, তাহলে এই জল কাদায় কত বেরিয়ে যাবে। ঠিক আছে, আর মোট বাঁশ এখান থেকে শুরু করে একদম এই তলা অবধি 14.0 মিটার। তাহলে এই যে তারপরে বলেছে জল কাদার উপরে কত, তার মানে জল আর কাদার মানে এই অংশটা, এই অংশটা কত, এই একটা উত্তর চেয়েছে, এটা একটা উত্তর চেয়েছে। আর এই জল কাদায় কতটা রয়েছে এখান থেকে এই অবধি, তাহলে এই একটা উত্তর চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আগে প্রথমে জল আর কাদায় কত রয়েছে আমরা যোগ করে বের করে নেবো, নিশ্চয়ই যোগ করবো। তাহলে লিখছি, আশা করি বুঝতে পেরেছ। বাঁশটির কাদায় রয়েছে, কাদায় রয়েছে কত মিটার, 4.20, 4.20 মিটার। আর জলে কত, বাঁশটির জলে রয়েছে 3.01, 3.01 মিটার। তাহলে এই দুটো যোগ করলে হবে জল ও কাদায়। তাহলে জল ও কাদায় বাঁশটির আছে, যোগ করে দেবো, 1 করতে 1, একক তোমরা অবশ্যই লিখবে, কোনো কিছু শুধু এই অঙ্ক নয়, একক মাস্ট। ঠিক আছে, 1 করতে 1, 2 করতে 2, 0.437, তাহলে 7.21 মিটার জল কাদায় রয়েছে। এবার তারপরে বলেছে কি জল কাদার উপরে কত মিটার, অর্থাৎ জল ও কাদার, এই যে জল ও কাদার উপরে এই অংশটা কত মিটার, এটা সেকেন্ড উত্তর। তাহলে আমরা মোট বাঁশ থেকে এই অংশটা বাদ দেবো, মানে 7.21 হয়েছে, এটা বাদ দেবো। তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য, মোট বাঁশের দৈর্ঘ্য, মোট বাঁশের দৈর্ঘ্য কত, 14.09 মিটার। ঠিক আছে, তাহলে 14.0 মিটার, 09 মিটার মানে 14.9 মিটার। আর জল কাদায় আছে কিন্তু, জল ও কাদায় আছে কত, 7.21 মিটার।
তাহলে মোট থেকে যদি আমি এই জলকাদা বাদ দিই বলেছিলাম যেটা, তাহলে উত্তর পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 1 আর কতলে 9 হয় 8 হলে, 2 আর কতলে 10 হয় 8 হলে, হাতে 1, 8 আর কতলে 14 হয় 6 হলে, 1 মিলে গেল, শূন্য বসে না। তাহলে এখানে উত্তরটা লিখবো কি, জলকাদার উপরে, জল ও কাদার উপরে এত মিটার আছে। তাহলে এই একটা উত্তর হয়ে গেল, আর এই একটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? আশা করি বুঝতে পেরেছো, একদম সোজা অঙ্ক। পরে দেখো 153 পেজ চলে এলাম, 153 পেজ, 8 দাগ। 8 দাগ কি বলেছে? 153 পেজের 8 দাগ কি বলেছে? আমি ফুলের দোকানে 10 টাকা 50 পয়সার ফুলের দোকানে এত টাকা, মিষ্টির দোকানে এত টাকা এত পয়সা, বইয়ের দোকানে এত টাকা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। তো প্রথমে আমার কাছে কত টাকা ছিল? তাহলে এখন আমার কাছে 20 টাকা আছে এবং যা দিলাম, তাহলে আমি যা দিলাম সেগুলো তো আমার থেকেই দিলাম, দেওয়ার পরেও 20 টাকা রয়েছে। তার মানে প্রথমে আমার কাছে কত টাকা ছিল? তাহলে এই সবগুলো যোগ করব। একটু বলি, মনে করো এত টাকা মানে আমি পকেটে করে নিলাম, বা আমি সাথে করে নিয়ে গেলাম 1 টাকা। তাহলে দোকানে দিলাম 1 টাকা, আর এক দোকানে দিলাম আর 1 টাকা, আর এক দোকানে দিলাম আর 1 টাকা। তার সত্ত্বেও দেখালো আমার কাছে এখনো 3 টাকা রয়েছে। তাহলে 1 2 3 4 আর 3, 7 টাকা আমি নিয়ে গেছিলাম। ঠিক আছে, 7 টাকা আমি নিয়ে গেছিলাম। তাহলে সব যোগ হবে, কেন যোগ হবে বুঝিয়ে দিলাম। তো দেখো এবার আমি বলছি, তাহলে আমি ফুলের দোকানে এত টাকা, আচ্ছা তাহলে আমি ফুলের দোকানে দিলাম কত টাকা? এখানে বলেছে 10 টাকা 50 পয়সা, 10 টাকা 50 পয়সা। ঠিক আছে, এবার বলেছে মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা। তাহলে মিষ্টির দোকানে দিলাম 50 টাকা 50 পয়সা, তখন এখানে টাকা হিসেবে লিখলাম। বইয়ের দোকানে 110 টাকা 50, বইয়ের দোকানে দিলাম 110 টাকা 50 পয়সা। ঠিক আছে, এখন আমার কাছে 20 টাকা আছে। আমার কাছে আছে, আমার কাছে আছে কত ভাই? 20 টাকা। তাহলে 20 টাকা, এই পয়েন্ট কিন্তু দশমিক বিন্দু আমার সমান রাখতে হবে। তোমাদের সুবিধার্থে তোমরা কিন্তু এই দেখো এখানে সব সমান আছে, সমান আছে। এই পাশে শূন্য দিতে পারো, এই পাশে শূন্য দিতে পারো, এখানে শূন্য দিতে পারো, যদি তোমাদের এটা অসুবিধা হয়। তাহলে এখানে আমি টাকা লিখে নিই আগে। এবার বলেছে উত্তরটা আমি লিখলাম, প্রথমে আমার কাছে কত টাকা ছিল? তাহলে প্রথমে আমার কাছে ছিল, এবার এগুলো যোগ করব। শূন্য করতে শূন্য, 3টে 5 রয়েছে, তাহলে 3 5 15, 5 হাতে 1, 1 করতে 1, হাতে কিছু নেই, 2 আর 1 3 আর 5 8 আর 1 9, হাতে কিছু নেই, 1 করতে 1। তাহলে 191 টাকা 50 পয়সা ছিল, তার থেকেই তো আমি এতগুলো করেছি বা দিয়েছি। তাহলে উত্তর হচ্ছে 191 টাকা 50 পয়সা। উত্তর হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তারপরে দেখো রয়েছে, এবারে চেষ্টা করি 150 পয়সা সমান কত টাকা কত পয়সা, এবং তারপরে রয়েছে একটা দেখতে পাচ্ছি ফাঁকা জায়গা, সেখানে দশমিক ভগ্নাংশে লিখতে হবে। তাহলে 850টা পয়সা, তো দেখো 850 পয়সা, 850 পয়সা সমান সমান কত টাকা কত টাকা কত পয়সা, সমান সমান বলেছে কত টাকা। ঠিক আছে, তো আমি পয়সা থেকে টাকা পয়সা বার করতে গেলে কি করব, এটাকে করে দিই। তো দেখো 850 পয়সা রয়েছে, তো এটাকে পয়সা থেকে টাকায় বার করতে গেলে 100 পয়সায় যেহেতু 1 টাকা, তাই 100 পয়সা দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে ভাগফল বেরোবে কিন্তু টাকা, আর ভাগশেষ বেরোবে পয়সা। তাহলে 8 100 800, তাহলে 50 পয়সা নিচে বের হলো, তাহলে 8 টাকা 50 পয়সা হলো। তাহলে আমরা লিখবো 8 টাকা, সরি 8 টাকা 50 পয়সা। এবার দশমিক ভগ্নাংশ লিখতে গেলে 8 টাকা, এই যে 50 দশমিক বিন্দু হিসেবে লিখতে গেলে আমাদের এইভাবে লিখতে হবে, 8 টাকা 50। ঠিক এইভাবে পরেরটা 930 টাকা 30 পয়সা রয়েছে, নিজেরাই করতে পারবে। ঠিক আছে, 930 আমরা 100 পয়সা দিয়ে ভাগ করে দিলাম। 100 পয়সা দিয়ে আমরা যদি 930কে ভাগ করি, তাহলে 9 100 930 আর যায় না, 30 পয়সা 30 পয়সায় থাকবে, আর এটা টাকা বেরোলো। তাহলে পরেরটা হবে কি, 930 পয়সা সমান সমান, এটা আমরা লিখে দিচ্ছি, 930 পয়সা সমান 9 টাকা 30 পয়সা, আর দশমিক হিসেবে লিখতে হবে 9.30 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। হুম, তারপরে দেখো কি বলেছে,
আবার দেখো কি বলেছে, বলেছে 6 টাকা 69 পয়সা, তাহলে টাকা হিসেবে লিখতে পারি 6.69, এই 6.69। এবার কত পয়সা, তাহলে এটাকে পয়সায় করতে গেলে কী করতে হয়, আমরা যদি এটা থেকে পয়সায় আনি সব, তাহলে কী করবো, আগে যেরকম পয়সা থেকে টাকায় করেছিলাম, এটা সমগ্র টাকা পয়সা থেকে পয়সায় আনবো। তাহলে দেখো 6 টাকা 69 পয়সা, তার মানে 100 পয়সা 1 টাকা, তাই 100 পয়সা দিয়ে আমরা গুণ করব, তাহলে 600 হচ্ছে, 600 পয়সা। আর 69 আমরা কী করব, একই একক হলে যোগ করব আমরা, তাহলে 669 পয়সা। তাহলে এখানে লিখবো 669 পয়সা। হয়ে গেল, কীভাবে বার করে দিলাম। তারপরে দেখো হচ্ছে নিচেরটাও রয়েছে 25 টাকা 25 পয়সা, দেখো রয়েছে 25 টাকা 25 পয়সা সমান সমান কত টাকা, 25 টাকা 25 পয়সা। পয়েন্ট হিসেবে আমরা এরম লিখি। আর এখানে বলেছে কত পয়সা, কত পয়সা, তা নিজেরাই পারবে। তা টাকা থেকে পয়সায় যেতে গেলে আমরা এখানেই করে দিচ্ছি, 100 পয়সা দিয়ে গুণ করলাম, তাহলে কি হচ্ছে 25-এর পরে 2 শূন্য হচ্ছে পয়সা, আর 25 পয়সা আমরা যোগ করে দেবো, তাহলে কত পয়সা হচ্ছে 2525 পয়সা। তাহলে আমরা এখানে লিখে দেবো 2525 পয়সা। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো বলেছে যোগ করি, বলেছে যোগ করি, 10 দাগ বলেছে যোগ করি। শুধু পয়েন্ট আমাদের দশম বিন্দুটা খেয়াল রাখতে হবে। বলেছে ক দাগ, কি ক দাগ, 15 টাকা 75 পয়সা। আর কি বলেছে যোগ 37 টাকা 15, যোগ 37 টাকা 15 যোগ করো, টাকা হবে। তাহলে 5 5 10, 7 আর 1 8 আর 1 9, হাতে কিছু নেই, 7 আর 5 12, 2 হাতে 1, 3 1 4 5। তাহলে নির্ণয় যোগফল লিখবো, সবসময় এটা লেখা উচিত। হ্যাঁ, নির্ণয় যোগফল 52 টাকা 90 পয়সা। ঠিক আছে। তারপরে খদাগ, খদাগও রয়েছে 307 টাকা 50 পয়সা। ঠিক আছে। তারপরে 12 টাকা 76, 12 টাকা 76। পয়েন্ট কিন্তু খেয়াল রাখতে হবে এক সেম, যদি অ্যাকচুয়ালি এদিক ওদিক না হয়। তাহলে 6 করতে 6, 7 আর 5 12, হাতে 1, 7 আর 2 9, 10 শূন্য হাতে 1 2 3। তাহলে নির্ণয় যোগফল আমরা লিখব, নির্ণয় যোগফল 320 টাকা 26 পয়সা। ঠিক আছে, খদাগ হয়ে গেল। বিয়োগ করি, বিয়োগ করি। খদাগে বিয়োগ কি বলেছে, 208 টাকা 58 পয়সা, আর 56 টাকা 20 পয়সা, 56 টাকা 20 পয়সা। বিয়োগ করতে হবে, 8 করতে 8, 2 আর কত হলে 5, 3 হলে হাতে কিছু নেই, 6 আর কত হলে 8, 2 হলে 5 আর কত হলে 10, 5 হলে হাতে 1 2, তাহলে 1। তাহলে নির্ণয় বিয়োগফল লিখবো, নির্ণয়, তোমরা শুধু পয়েন্টটা ঠিক রাখবে করে নর্মাল বিয়োগ, 152 টাকা 38 পয়সা। ঠিক আছে। খদাগ, লাস্ট অঙ্ক খদাগ। খদাগে কি বলেছে, 97 টাকা 25 পয়সা, আর 25 টাকা 18 তাহলে আমরা এটা বিয়োগ করবো, একদম সোজা। 8 আর কত হলে 15, 7 হলে মিলে গেল 0, 7 5 আর কত 2 হলে, 2 আর কত হলে 7 হলে, বিয়োগফল 72 টাকা 7 পয়সা। ঠিক আছে। তাহলে পরবর্তী ভিডিও নেক্সট তোমরা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভালোভাবে বোঝার জন্যে। তো আজকে এইটুকুই।